আছে দিল্লিতে সুপ্রিম কোর্টে, কারণ সেখানে ইডির জোড়া মামলা ছিল কি নিয়ে না, আইপ্যাকে তদন্ত নিয়ে। এবং আইপ্যাকে যখন তদন্ত করা হচ্ছে তখন বাধার অভিযোগে এই মামলা, এবং এই মামলায় যখন ইডি তল্লাশি করছে তা নিয়ে যে মামলা, সেই মামলায় আপাতত কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দিল না। এমনকি সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল ইডির তরফে, কিন্তু সিবিআই তদন্তের দাবি নিয়েও কোনো নির্দেশ দেওয়া হয়নি। মামলার সব পক্ষকে নোটিশের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইডি অভিযানের বিরুদ্ধে পুলিশি এফআইআর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ এবং ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। পরবর্তী শুনানি কবে না, 3রা ফেব্রুয়ারি ইডি মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজকে ওই কোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো, দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলে। এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. Their questions are also framed and our issues are also framed. Matter has been directed to appear on 3rd February. আমার সহকর্মী অর্ণব সরাসরি আমার সঙ্গে রয়েছে। অর্ণব, সকাল থেকে আমরা সওয়াল জবাব কি হচ্ছে সেই সব নিয়ে আমরা প্রতি মুহূর্তের আপডেট, এজাসের ভিতর থেকে আপডেট আমরা দিয়েছি দর্শককে। আজকের এই শুনানি শুরুর আগে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ছিল, সেটা কি না, সেটা হলো ইডি আর্জি জানিয়েছিল ডিজি রাজীব কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। আজ যখন সওয়াল জবাব হচ্ছে তখন ইডির তরফে তখন এরকমও বলা হয় যে এই যে বাধা দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা তদন্ত করে দেখুক সিবিআই, কিন্তু না, সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেয়নি। আজকের পরে আবার 3 তারিখ শুনানি। তার আগে একটু সংক্ষেপে জেনে নিতে চাইব আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী ছিল এই মামলা নিয়ে। দেখো, প্রথমত সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হবে নাকি কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি হবে, এই জটিলতা পাকিয়েছে খোদ ইডি। কারণ ইডি প্রথম কলকাতা হাইকোর্টে সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ চেয়ে সেই প্রয়োগ থেকেই তারা নির্দেশ আনতে চেয়েছিল, যেটা এখনো বিচারাধীন, যেটা অ্যাডজন অবস্থায় রয়েছে। গতকালও যার শুনানি হয়েছে, তৃণমূলের মামলা নিষ্পত্তি হয়েছে। এর পাশাপাশি সোমবার দিন, অর্থাৎ চলতি সপ্তাহে সোমবার দিন সুপ্রিম কোর্টে নতুন করে 2 ডায়েরি করে 2 আলাদা মামলা করে, জোড়া মামলা, যেটা ইডির তরফে, অন্যটি ইডির 3 আধিকারিকের তরফে। কাজে সেই মামলাটা আলাদা করে নতুন মামলা সংবিধানের 32 নম্বর ধারার প্রয়োগ চাইছে বা তার এক্সারসাইজ চাইছে এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রের ইডির আধিকারিকরা। এই অবস্থায় কোন আদালতে মামলা চলবে সেটা নিয়ে একটা দীর্ঘ সময় শুনানি হয় এবং শেষমেশ সুপ্রিম কোর্ট জানায় যে তারা মামলাটা শুনবে। কারণ মামলা যে অভিযোগগুলো রয়েছে অত্যন্ত গুরুতর, কিন্তু অভিযোগ করলেই তো হলো না, অভিযোগের যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ যারা মামলায় রেসপন্ডেন্ট রয়েছে তাদের বক্তব্যটাও শোনা দরকার। তাই মামলার পরবর্তী ধাপ কি, পরবর্তী ধাপ এই মামলায় যারা রেসপন্ডেন্ট তাদের নোটিশ সার্ভ করা, সেই নির্দেশ দিয়েছে। অর্থাৎ নোটিশটা ইস্যু করতে বলা হয়েছে। নোটিশে যারা যারা এই মামলায় বিবাদী তারা প্রত্যেকে তাদের অবস্থান, আইনসঙ্গত বা যুক্তি তাদেরকে যা রয়েছে সেটা তারা জানাবেন। 2 সপ্তাহ পর মামলা শুনানির জন্য আসবে। কিন্তু তুমি যেটা বললে পর্যবেক্ষণ বা প্রাথমিক পর্যবেক্ষণ বলতে পারি, প্রাথমিক ধারণার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট এই মামলা যখন একেবারে চড়া সুরে সলিসিটর জেনারেল তুষার মেহতা পরপর অভিযোগের কার্যত অভিযোগ পরপর তীর ছুটছে, অভিযোগের তীর, সেই সময় সুপ্রিম কোর্ট 3টে জিনিস নির্দিষ্ট করে জানতে চেয়েছিল। এক, ইডি যে অভিযানটা করছে সেই অভিযানটার কোনো অথরাইজেশন ছিল, অর্থাৎ এটা একটা বৈধ অভিযান কিনা সেটা সুপ্রিম কোর্ট প্রথমে জানতে চায়। সেক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা হয় একেবারেই বৈধ অভিযান ছিল। ইডির তরফে এই সবুজ সংকেত নেই, তারা গেছিল 10 জায়গায় অভিযান হয়েছে, তার মধ্যে এই 2টো জায়গাও তার মধ্যে অন্যতম। 2 প্রশ্ন ছিল যে কেন অভিযান হচ্ছে, কেন আইপ্যাকের অফিসে অভিযান হচ্ছে। কারণ এরকম একটা অভিযোগ এসেছিল নির্বাচনের আগে রাজনৈতিক দলের সাংগঠনিক বিষয় যারা দেখভাল করে সেখানে জেনে বুঝে এই ইডি অভিযান। এই অবস্থায় তারা জানায় যে কয়লা বেআইনিভাবে উত্তোলন কলিয়ারি এলাকায় আমাদের রাজ্যের, পাশাপাশি সেগুলি চুরি বা বিক্রি করা বা পাচার করা, এই যে মামলা চলছিল সেই মামলার তারা যে
আর্থিক অপরাধে তদন্ত করছিল, যে মামলার একটা অংশ সুপ্রিম কোর্ট ছুঁয়ে এসেছিল। সেখানে 20 কোটি টাকার একটা মানি ট্রেল দেখা গেছিল গোয়াতে। সেই গোয়ার কোম্পানি যেখানে একটা আইপ্যাকের ভূমিকা রয়েছে, সেটা তারা খতিয়ে দেখার জন্য গেছিল। এই প্রশ্নের উত্তর তারা পান। এরপরই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় যে এই মামলা তারা গ্রহণ করছে, কিন্তু যেহেতু মামলাটা গ্রহণ করছে, যারা বিবাদী তাদের বক্তব্য জানানোর জন্য বলছে, কাজেই এই অবস্থায় দুটো এফআইআর রয়েছে, দুই পুলিশ কমিশন একাধিক এফআইআর রয়েছে, সেইগুলোর যদি কোনো প্রসিডিং হয় ফার্দার, সেক্ষেত্রে এই মূল মামলাটাই অকেজো হয়ে যায়। তাই সেটা আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। আর যা যা ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ, পার্শ্ববর্তী এলাকা, স্থানীয় এলাকা, সেগুলো আপাতত সংরক্ষণ করতে বলা হয়েছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ অর্ণব। এবং এই হাই ভোল্টেজ মামলা নিয়ে ভোটের আগে খুব স্বাভাবিকভাবেই রাজনীতির পারদও চড়বে। ইডির তল্লাশি নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন শ্রমিক। আইপ্যাকে ইডির তল্লাশি এবং বাধা পাওয়ার অভিযোগ, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। আর তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। সুপ্রিম কোর্টের আজকে যে অবজারভেশন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না। ওদিকে রাঁচিতে ইডির অফিসে পুলিশের অভিযান, কারণ এর আগে নাকি এক সরকারি কর্মীকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদের নামে ডেকে মেরে মাথা ফাটিয়ে দেন। সেই অভিযোগের তদন্ত করতেই ইডির অফিসে রাজ্যের পুলিশ। আটই জানুয়ারি আইপ্যাকে ইডি ঢানা, এ নিয়ে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। এ নিয়ে দুপক্ষের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও ইডির অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিবাদটাও কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। বিজেপি সামলাতে পারছে না, কখনো নির্বাচন কমিশনকে নামাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে, সেই কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। ইডির অফিসারের বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেছে, কিন্তু সেখানে গিয়ে ইডির অফিসার যদি কোনো বাইরে কোনো নুইসেন্স কমিট করে থাকে, এটা হতেই পারে, কোনো বিচ্যুতি যদি থাকে, তাহলে সেখানে পুলিশের কাজ করেছে। রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার ঝাড়খণ্ডের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই দপ্তরে দুর্নীতির অভিযোগ, যার তদন্ত করছে ইডি। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সন্তোষকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। অভিযোগ, সেখানে সন্তোষকে বেধড়ক মারধর করা হয়। এমন মারধর করা হয় যার জেরে মাথা ফেটে যায় সরকারি কর্মীর। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি রাঁচি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরে বৃহস্পতিবার রাঁচিতে ইডির অফিসে অভিযান চালায় পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। নিউজ 18 বাংলা। আর এদিকে এসআইআর এর হিয়ারিংয়ে চরম বিভ্রান্তি। একবার ভাবুন, আমাদের দেশের বিদেশ সচিব ছিলেন এক সময়, কলকাতার বাসিন্দা এখন, এই প্রাক্তন বিদেশ সচিব, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তার কারণ না কোথাও একটা ত্রুটি রয়েছে, কোথাও একটা গরমিল রয়েছে, যার জন্য তিনি ভোটাধিকার পাবেন না। সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য তাকে ডাকা হয়েছে। তো এই কৃষ্ণান শ্রীনিবাসন, তাকে কেন ডাকা হলো, কি
কি বলা হচ্ছে? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত তিনি বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে তিনি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এমনকি ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশ থেকে শুরু করে একাধিক দেশে তিনি নিযুক্ত ছিলেন। কেন্দ্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রাক্তন বিদেশ সচিব। কিন্তু তারপরেও দেখা গেল এসআইআর এর শুনানির ডাক পড়েছে প্রাক্তন বিদেশ সচিব এবং তার স্ত্রীর। আগামী 19 তারিখ দুপুর 12টা থেকে দুপুর 2:30-এর মধ্যে তাকে শুনানি কেন্দ্রে আসতে বলা হয়েছে। যেটা তোমাকে জানিয়ে রাখি, কমিশনের গাইডলাইন রয়েছে 85 বছর বা তার ঊর্ধ্ব ভোটারদের আসতে হবে না শুনানি কেন্দ্রে, তার বদলে তার বাড়িতেই যাবেন সংশ্লিষ্ট বিধানসভার ইআরওরা। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, কিন্তু তবুও তার বয়স 88 বছর, কিন্তু তারপরেও তাকে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে বলা হয়েছে। যে নোটিশটি ইস্যু করা হয়েছে সেখানে বলা হচ্ছে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার লিঙ্ক পাওয়া যায়নি, অর্থাৎ 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার লিঙ্কে কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। তুমি দেখেছো যে এই দেশে, আমাদের দেশে বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন, বর্তমানে তিনি দেশের বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। ফলত বিদেশ সচিবদের বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে, কিন্তু তারপরেও একজন প্রাক্তন বিদেশ সচিবকে এইভাবে শুনানির নামে হয়রানির চেষ্টা, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, আমাদের খবর দেখানোর পর ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কি কারণে প্রাক্তন বিদেশ সচিবকে শুনানির জন্য ডাকা হলো। তবে কমিশনের তরফে বলা হয়েছে, লিঙ্কে প্রবলেম থেকে শুরু করে যে কোনো সমস্যার জন্যই যে কোনো ব্যক্তিকেই শুনানির জন্য আসতে হতে পারে। বিদেশ সচিব হলেও তাকেও শুনানির জন্য আসতে হতে পারে যদি লিঙ্ক নিয়ে, অর্থাৎ 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল না পাওয়া যায়। যে কোনো ব্যক্তিকেই শুনানির জন্য ডাকতে পারে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তবুও কেন প্রাক্তন বিদেশ সচিবকে শুনানির মুখোমুখি হতে হবে, সেটা মূলত দেখা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। মনে করা হচ্ছে কালকের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। যেহেতু এবং এই যে একজন প্রাক্তন বিদেশ সচিব, হ্যাঁ, তাকেও ডাকছে কমিশন, নির্বাচন কমিশন, হ্যাঁ, তা নিয়ে তৃণমূলের নিন্দা। তৃণমূল কি বলছে? বলছে বিজেপির নির্দেশে কাজ করেছে কমিশন। ওদিকে বিজেপি বলছে যে কাউকে শুনানিতে ডাকার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। একেবারে অন্যায্যভাবে, পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। যারা বৈধ নাগরিক, সমস্ত ডকুমেন্ট আছে, নানা রকম ছুতোয় তাদেরকে ডেকে পাঠিয়ে হয়রান করা হচ্ছে। আমি আবার বলছি, বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী, প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি এলো গেল? এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়া উচিত। কোথাও কোনো রকম সন্দেহ থাকলে যিনি যাবেন তিনি সন্দেহের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠা করে ফিরে আসবে। কি খারাপ জায়গা নির্বাচন কমিশন? দেখতে খারাপ নাকি ওখানটায়? শুধু প্রাক্তন বিদেশ সচিব কেন, অন্যতম বিজ্ঞানী একজন, এই যে ভারতের গর্বের চন্দ্রযান অভিযান, সেই অভিযানের একজন যোদ্ধা বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার বাসিন্দা, তাকেও ডাকা হয়েছে এসআইআর হিয়ারিংয়ে। চন্দ্রযান অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মা বাবাকে নিয়ে এখন শুনানিতে বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। সবাইকে, এরকম বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম
পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে, এটা খুবই দুঃখজনক। ছেলে বড় হয়েছে তো কি হবে, কিছু করার নেই, যা করাচ্ছে তাই করছে। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক মরলো, আবার এই করলো। এখন যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের, আমরা স্বাধীনতার আগেকার কি করি। আর অভিযোগ উঠছে এই যে শুনানি, সেই শুনানিতে নাকি হয়রানির শিকার হতে হচ্ছে। আর এই অভিযোগ তুলে চাকুলিয়ায় বিডিও অফিসে বিক্ষোভ, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হলো, আসবাবপত্র টেনে বাইরে বার করে নিয়ে এসে। এখন পর্যন্ত ঘটনায় 10 জন গ্রেপ্তার। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার, টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আধপোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে, এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, এবং এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। স্যার ফার্দার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেননি, চিঠি দিয়েছেন। উইথড্র কি আছে এটা? এখানে উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না একজন। ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস সঙ্গে কথা হয়েছে, ডিজিপি সঙ্গে কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট, 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা ওরা, আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষুব্ধ একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে। একটা কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে, তো এই 40,000-এর পরিবার এখানে আছে। তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে, প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এর আগে গতকাল ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর হয়েছে এবং সেই ঘটনায় 4 জন গ্রেপ্তার। গতকাল হিয়ারিং চলছিল যখন, সে সময় ক্যাম্পে চড়াও হন কয়েকজন বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে যারা ছিলেন আধিকারিকরা, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গতকালই বিডিও এফআইআর দায়ের করেন। কমিশনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
আর এদিকে গতকালের এই ঘটনায় এখনো পর্যন্ত আজ সকাল থেকে ফারাক্কার বিডিও অফিসে হিয়ারিং চলছে। গতকালের ক্যাম্পে হামলা এবং বিএলওর ইস্তফায় শুনানি বন্ধ ছিল, হিয়ারিং বন্ধ ছিল। আজ সকাল থেকে ফারাক্কা বিডিও অফিসে হিয়ারিং চলছে। वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট উনকা কোই প্রবলেম না हो। হিয়ারিং শুরু হয়ে গেছে, পুরোটা নর্মাল হয়ে গেছে। এখানে এসডিপিও সাহেব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার কো পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু জানিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ওদিকে মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে দুজনের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এ বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শ্বশুর মারা গেছে, টেনশনে ছিল। হ্যাঁ, এসআইআর চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা। বাড়ি কুমারগঞ্জে, কিন্তু কাজের সূত্রে তিনি থাকতেন কোথায় না গোয়ায়। তো গোয়া থেকে এসআইআর এর নোটিশ পেয়ে তিনি কুমারগঞ্জে ফিরছিলেন, পরিযায়ী শ্রমিক। অভিযোগ নোটিশ পর থেকে আতঙ্কে ছিলেন। মাঝপথে ভুবনেশ্বরে আত্মঘাতী হন সুভাষ। গোয়া থেকে ফেরার পথে ভুবনেশ্বরে আত্মঘাতী। পরিবারের দাবি এসআইআর হিয়ারিং আতঙ্কেই আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার মৃত সুভাষ হেমব্রমের দেহ বাড়ি নিয়ে আসা হয়। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার সময় ওদের ট্রেন থেকে নেমে মারা গেছে, ফাঁসি টাঙিয়েছে। ও ফাঁসি টাঙিয়ে সুসাইড করেছে, তাই তো? মানে ডিপ্রেশনটা কিসের ছিল? এই এসআইআর এর জন্য। নোটিশ পাওয়ার পর? নোটিশ পাওয়ার পর। হুগলিতে স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে অভিযোগ উঠছে পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হয়েছে। বসিরহাটে 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ। হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার। এদিন স্ত্রীকে এসআইআর শুনানির নোটিশ ধরান বিএলও।
আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না ডকুমেন্টে তো ঠিকই আছে। 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাই। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা স্থানীয়দের দাবি, এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন। তাদের মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। এই 8 দিন আগানো গেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি এখন করবো নাকি? ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে এরকম ভয় ছিল? হ্যাঁ ভয় ছিল আমাকে। উত্তর 24 পরগনার বসিরহাট এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি 785 জন ভোটারের মধ্যে 325 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসাত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে, আবার হেয়ারিং এসছে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা।